নমস্কার। সুইন কবিতা টিউবের ২৮তম পর্বে আপনাদের সকলকে সুস্বাগতম। আলোর পার্বণ আজ, অন্ধকার মুছে তমসমা জ্যোতির্গময়। আমরা জানি কবিতা সেই আলো এনে দিতে পারে, বোধের আলো, জ্ঞানের আলো, মনের আলো, মুক্তির আলো। আজ আমরা এমন একজন কবির কবিতার স্মরণ নিয়েছি, যিনি আজীবন মঙ্গলময় শুভ চেতনার ভাষায় কবিতাকে নন্দিত করেছেন। তেমন বড় বড় ভঙ্গিতে নয়, অল্প করে অনুচ্চ স্বরে বৃহতের কথা বলেছেন। ঐতিহ্যে আস্থা রেখে আশ্বস্ত করেছেন ভাবি কালকে, লালন করেছেন নবীনতা। নারীবাদী তকমায় নিজেকে চিহ্নিত উপস্থাপিত না করে কত সহজে কবিতায় নারী পক্ষ নেওয়া যায়। কবিতা সিংহর পরে তিনি যেন তার দীপ্র প্রমাণ। ততটা রবীন্দ্রনাথ নন যতটা বৌঠানের দিকে তার কলমের প্রীতি ঝুঁকে থাকে, কিন্তু রবীন্দ্রনাথকে কোথাও অমর্যাদায় ছুঁয়ে যাননি। বাংলা কবিতা পেয়েছে এক হার্দ্য মানবিকতা তার কাছে, আর এই নরম লিরিকতা প্রকাশ করতে রুক্ষতাকে প্রশ্রয় দেবেন না বলেই ততটা কবিতা নয়, আশ্রয় করেছেন পদ্য। পদ্যের দোলায় হৃদয় দুলে উঠতে পারে। এই কবি আমাদের খুব আত্মজন, আত্মার জন। তিনি আর অন্য কেউ নন, কবি বিথি চট্টোপাধ্যায়। তাকে নিয়েই আমাদের আজকের কবিতার দীপাবলি আয়োজন। কবি বিথি চট্টোপাধ্যায়। পৃথিবীর সব নারীবাদী লেখাগুলো যথার্থভাবে হীনমন্যতা ভরা। ওসব পড়লে মনে মলিনতা আসে। দৈনন্দিন ভাত, রুটি, বাঁচা মরা, প্রতিদিনকার জীবনে সে কি কি পায়নি, নারীবাদী কবি নিছক হিসেব জানেন। মেঘের মধ্যে লুকানো সূর্যালোক লিখতে গিয়েও পুরুষের কথা টানেন। নারীবাদে এত অনীহার গূঢ় কারণ বিষয়টি পুরো দুষ্টুমি গর্জিত। অকাল বুড়মি অধ্যায়ে অধ্যায়ে রেগে থাকে যেন অবুঝ শিশুর মতো। নারীবাদ যেন দুয়ে দুয়ে ৪, কিন্তু জীবন দুয়ে দুয়ে ৯০। মেঘরৌদ্রের আদিভৌতিক রূপ বোঝাতে পারবে কোনো নারীবাদী বই? অথবা পাহাড়ে আদিম শীতের রাত, ফায়ারপ্লেসের আগুনের মতো ত্বক বদলে গিয়েছে মৃদু লজ্জার ভাব। নারীবাদী মতে সব পুরুষের ছক। নারীবাদ আমি সহ্য করতে পারি না। বিষয়টি যেন সাদাসিধে আর সরল। মেয়েদেরও কত দুষ্ট বুদ্ধি আছে। লেবু জল আর ভদকা মেশানো তরল পান করলেই সেটা টের পাওয়া যায়। কত পাপ আছে নারীবাদীর তা জানে। যে পাপে বালিকা নিষিদ্ধ পল্লীতে, সেই পাপ থাকে কবি জগতের টানে। ১৯৫৭ সালের ১১ই জুন কলকাতার বরাহনগরের মজুমদার পরিবারে জন্মগ্রহণ করেন কবি বিথি চট্টোপাধ্যায়। বাবা জীবেন্দ্রনাথ মজুমদার, মা ছায়া মজুমদার। ছোটবেলাকার শিক্ষা শুরু হয় রামেশ্বর বালিকা বিদ্যালয়। তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিদ্যাসাগর কলেজ থেকে ১৯৭৮ সালে তিনি স্নাতক হন। সাহিত্য চর্চা শুরু তার সাংবাদিকতা দিয়ে, যদিও পরে সরাসরি সাহিত্যের সাথে ওতপ্রোত জড়িয়ে পড়েন তিনি। কবি বিথি চট্টোপাধ্যায়ের প্রথম গ্রন্থ আগুন রঙের আলপনা প্রকাশিত হয়েছে বাংলাদেশের সন্ধানী থেকে। তার প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ১৪টি, উপন্যাস ৬টি। ভ্রমণ বিষয়ক তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩টি। এছাড়াও কলকাতা বিষয়ের একটি স্মৃতিকথা গ্রন্থ, যেটি যুগশঙ্খ পুরস্কারে সম্মানিত হয়েছে। এছাড়াও বিভিন্ন গ্রন্থের প্রণেতা
কবি বিথি চট্টোপাধ্যায়। এবার আমরা কবিতা পাঠ শুনব। কবিতা পাঠ করছেন কবি বিথি চট্টোপাধ্যায়। কিছুদিন আগেই কয়েকদিন আগে জীবনানন্দ দাশের মৃত্যুদিন গেছে, তো আমি একটা কবিতাও লিখেছিলাম, এটা আজকাল পুজো সংখ্যায় বেরিয়েওছে। তো সেই কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম কালবেলা। ৬৬ বছর আগে খুব কষ্ট পেয়ে জীবনানন্দ দাশ চলে গিয়েছিলেন। মেয়েকে একটা চিঠি লিখছেন জীবনানন্দ দাশ। কুয়াশার স্রোতে ভেসে গেছে তার দিনরাত 12 মাস। চাকরি হারিয়ে বুঝেছি জীবনের টাকা কত দরকার। অভাবে অভাবে ভেঙে গেল তার ধুলোমাখা সংসার। বালির ওপর জ্যোৎস্নার মতো প্রেম দূরে বহু দূরে, কাজ খুঁজছেন তিনি সকলের দুয়ারে দুয়ারে ঘুরে। শরীর ভালো না, প্রেসিডেন্সির এত পড়াশোনা নিয়ে কিছুই হয়নি, সব কিছু হয় শুধু সুপারিশ দিয়ে। মেয়েকে একটা চিঠি লিখছেন, বাড়ি ভাড়া বাকি আছে। সব কিছু ছেড়ে চলে যেতে চাই নক্ষত্রের কাছে। এই শহরের বড় কবিদের ঈর্ষা কোথায় নামে, তার লেখা যেন চাপা পড়ে যায় অনটন সংগ্রামে। টাকার অভাব বদলে দিয়েছে তার মহাপৃথিবীকে, অন্যের পাশে রোজই দেখেন উচ্চাভিলাষী স্ত্রীকে। তিনি কেউ নন এই পৃথিবীর, চাইছেন চলে যেতে, যেভাবে রৌদ্র শুয়ে থাকে ওই ধান খেতে মাথা পেতে। মেয়েকে একটা চিঠি লিখছেন অভাবে অভাবে ঢেকে, খুব বেশি তিনি কখনো চাননি নিজের জীবন থেকে। কিছুই পাননি, কুয়াশার দিকে চলে গিয়েছেন ধীরে। পাখি হয়ে যদি ফিরতে পারেন ধানসিঁড়িটির তীরে। মরণের আগে ইঁদুরের মুখে খুদকুড়ো লেগে থাকে, অনেকেই খুব অপমান করে তাড়িয়ে দিয়েছে তাকে। হাঁটলে এখন যেন হাঁপ ধরে শহরের রোদ্দুরে, ইন্স্যুরেন্স পলিসি করান দরজায় ঘুরে ঘুরে। কুয়াশা স্রোতে ভেসে যায় প্রেম দিনরাত 12 মাস। মেয়েকে একটা চিঠি লিখছেন জীবনানন্দ দাশ। এরপরে একটি কবিতা পড়ি। কবিতাটির নাম পুষ্কুস। একটা ছোট্ট বেড়াল ছানার কথা। সেইখানে শেষ সিরিয়ার সীমারেখা, সুখ দুঃখের ঘর ছেড়ে টলমল। অনেকের মতো তারাও জুটেছে এসে, রেড ক্রস থেকে দিয়েছে রুটি ও জল। তার দুধ লাগে, সে কি করে রুটি খাবে? ছেলে মেয়েদের নাম করে দুধ চেয়ে মা তাকেই দেন, নিজের বাচ্চাগুলো কাটিয়ে দিচ্ছে জল পাউরুটি খেয়ে। সবার থেকে সে ছোট, সারা গায়ে লোম, অবাক বেড়াল, ভয় পেয়ে যাওয়া চোখ। শরণার্থীর বিহ্বল ভিড় থেকে চিৎকার করে কেঁদে ওঠে কত লোক। ছোট কুসকুস লাফিয়ে ছিটকে গেল, ভিড়ের মধ্যে এদিক ওদিক ছোটে। মা ভাই বোনকে টেনে নিল ইউরোপ, মধ্যরাত্রে যে দেশে সূর্য ওঠে। জানলায় রোদ দেখে মার চোখে জল, কুসকুস বড় ভালোবাসে মৃদু রোদ। খাবার টেবিল নিঃস্ব নিশ্চুপ, গলার কাছে কি আটকে থাকার বোধ। কুসকুস দূরে ধুলো মাখা তার লোম, কেউ ঢিল ছুঁড়ে অদ্ভুত মজা করে। এ ওকে মারছে, সে তার ভাঙছে ঘর। পৃথিবীটা দেখে কুসকুস ভেঙে পড়ে। কেউ দয়া করে দুটো ভাত ফেলে দেয়, মধ্যপ্রাচ্যে কুসকুস একা ঘোরে। কুসকুস শুধু কাঁদে বাড়ি যাবে বলে, যুদ্ধে যুদ্ধে কুসকুস রোজ পড়ে। কি আশ্চর্য প্রেমে ও পরিশ্রমে তার পরিবার তাকে খুঁজে পায় শেষে। খাবার টেবিল আনন্দে ভরে গেল, নিশীথ রাত্রে সূর্যোদয়ের দেশে। আরেকটি এই লকডাউনের সময় কবিতা লিখেছিলাম, সেইটি পড়ছি। কবিতাটির নাম দিনরাত্রি। হু হু করে কাটে দিনরাত, যেন ট্রেনের জানলা দিয়ে পেরিয়ে যাচ্ছে দিগন্ত সীমা ধান ক্ষেত হাতে নিয়ে। নিশুতি রাতটি ঝরে পড়ে ঘোর বৃষ্টির মতো মুখে। শুনশান পাড়া, ছায়ামূর্তিরা হাঁটে শহরের বুকে। পড়ন্ত রোদ মুছে দেয় দিন, পাখির ডানায় উড়ে। কল্লোলিনীর কলরব যেন বেড়াতে গিয়েছে দূরে।
কুসুমে কুসুমে ফাঁকা রাস্তায় চরণ চিহ্ন রেখে আর কত দূরে নিয়ে যাবে তুমি আমাকে আমার থেকে? কোন দিকে যাব কিছুই জানি না, কুল থেকে ঘোর জলে নদীর ওপর জীবনের রং কত খেলা বয়ে চলে। ফাঁকা রাস্তায় ফুল ঝরে পড়ে, ধুলোবালি খড়কুটো, তালা পড়ে গেছে দোকানে দোকানে আলগা হাতের মুঠো। দিন শেষ হয়ে সিন্ধু পারে, রোজ রাত এসে মেশে, ছায়া মেখে কারা মিলিয়ে যাচ্ছে না ফেরার দূর দেশে। ফাঁকা রাস্তায় কুয়াশার স্তর শহরের ধুলো মেখে, আর কত দূরে নিয়ে যাবে তুমি আমাকে আমার থেকে? এবার মাইকেল মধুসূদনকে নিয়ে কিছু কাজ করেছিলাম, তার প্রথম কবিতাটি আপনাদের পড়ে শোনাই। কবিতাটির নাম দাঁড়াও পথিকপর। ফ্রান্সের ভার্সাই শহরে অভুক্ত থেকেছেন কবি মধুসূদন ও তার সংসার। এস্টেট থেকে টাকা আসছে না হাতে, বাচ্চারা প্রায় কিছুই খায়নি রাতে। না পেলে খাবে কি, শুধু কটা বাসি রুটি পড়ে আছে দেখে শুতে গেছে গুটি গুটি। রাত শেষ হয়ে সূর্য ওঠার পরে কি করে উনুন জ্বলবে কবির ঘরে? তারা ঝিকমিক করে ফ্রান্সের রাতে, টাকা নেই শুধু সনেট আসছে হাতে। হিন্দু কলেজ, বিলেতে ব্যারিস্টারি, রক্তে লুকোনো যশোরের জমিদারি। বাংলা কবিতা তোলপাড় করে দিয়ে যিনি বসবেন মেঘনাদ বধ নিয়ে, অভুক্ত তিনি ফ্রান্সের উপকূলে। একটা লাইনে দুনিয়া উঠছে দুলে, চিঠি লিখছেন প্রিয়তম বন্ধুকে, সাগর দাঁড়ির ছেলেটি শুকনো মুখে। বাচ্চারা প্রায় কিছুই খায়নি রাতে, টাকা নেই শুধু সনেট আসছে হাতে। এরপর একটি কবিতা পড়ছি, এটি 2018 সালে এটি পুজো সংখ্যায় লেখা হয়েছিল। তো আমার সেটা মনেও ছিল না, কিন্তু একজন আমাকে বললেন যে এখনকার অবস্থার সঙ্গে অনেকটা মিলে যাচ্ছে এই কবিতাটি। তো সেই কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম পরিযায়ী। মাটির দাওয়ায় অশ্রু নিকোনো আছে, টিনে ঢাকা ঘর টিনের মধ্যে ফুটো। রোদ জল ঝড় কুয়াশা ও জ্যোৎস্নায় শরণার্থীর বিহ্বল খড়কুটো। লক্ষ্মীর ভাঁড়ে টাকা ধুলি ধূসরিত, ভেঙে দেখা গেল খুচরোই বেশি তাতে। আগের মাসের রেশন তোলার পর কিছুই তো প্রায় ছিল না কারুর হাতে। উঠোনের কোণে খেলা করে আলো ছায়া, কুকুরটা শুয়ে রয়েছে আপন ভেবে। এই দুনিয়ায় কিছু কি আপন হয়? যেখানে বসবে তারাই তাড়িয়ে দেবে। তোবড়ানো থালা, রং চটে যাওয়া শাড়ি, কলোনির পর কলোনি দাঁড়িয়ে থাকে। ছোট ছোট ঘর, ঘুপসি অন্ধকার, মাটির দাওয়ায় রোদ্দুর ছবি আঁকে। ভাঙা মুখ ঠিক দেশ বিভাগের মতো, লণ্ঠন কাঁপে, নদী জল ওঠে দুলে। পায়ে জুতো নেই, কত দূর হেঁটে এসে দুমুঠো খাবার চায় শুধু হাত তুলে। এই পৃথিবীতে কে শরণার্থী নয়, কেউ কাঁটাতারে, কেউ বা নিজের মনে। টিনে ঢাকা ঘর, বিহ্বল খড়কুটো, কুকুরটা শুয়ে উঠোনের এক পাশে। শুধু সাহিত্য রচনাই নয়, কবি বিথি চট্টোপাধ্যায় সম্পাদনা করেন প্রথম আলো নামক একটি জনপ্রিয় পত্রিকা। 1994 সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে প্রথম আলো পত্রিকা। বাংলা সাহিত্যের প্রায় সমস্ত উল্লেখযোগ্য লেখকই, উল্লেখযোগ্য কবি সেখানে লিখেছেন।
সুইডেনে সুইডিশ আর্ট একাডেমির পক্ষ থেকে আমন্ত্রিত প্রথম ভারতীয় সাহিত্যিক কবি বিথি চট্টোপাধ্যায়। এছাড়াও ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি কবিতা পড়তে গিয়েছেন বাংলাদেশ, পাকিস্তান, চীন, লন্ডন, আমেরিকা, কানাডা সহ বিভিন্ন দেশে। বহু উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন জনপ্রিয় কবি বিথি চট্টোপাধ্যায়। পেয়েছেন বুকসেলার্স অ্যান্ড গিল্ডের পক্ষ থেকে সুনীল স্মৃতি পুরস্কার, পেয়েছেন প্রমা পুরস্কার, পেয়েছেন ভারত নির্মাণ পুরস্কার, পেয়েছেন যুগসংঘ পুরস্কার। এরকম বহু সম্মানে সম্মানিত কবি বিথি চট্টোপাধ্যায়। বিথি চট্টোপাধ্যায়ের উল্লেখযোগ্য গ্রন্থগুলি আগুন রঙের আলপনা প্রকাশিত হয়েছে বাংলাদেশ, ঢাকা থেকে। এছাড়াও দেশ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে 1998 সালে বাগান পোশাক, 2000 সালে একক মেল ইস্যু, প্রাণাধিক ইস্যু প্রকাশিত হয়েছে 2001-এ। দেশ পাবলিশার্স থেকেই তার শ্রেষ্ঠ কবিতা 2004-এ প্রকাশিত হয়। অনেক জনপ্রিয়তা পায় তার শ্রেষ্ঠ কবিতা এবং দ্বিতীয় সংস্করণও তার প্রকাশিত হয়েছে। এছাড়াও তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি দাঁড়াও পথিকবর, এই বসন্তে, এক টুকরো মেঘ, নষ্টামি, কুপ্রস্তাব, রূপোর ক্রুশ, চোখের বালি, একদিন রাতে। এছাড়াও একটি গল্প সংকলন প্রকাশিত হয়েছে তার। এর বাইরেও বহু গ্রন্থ রয়েছে যা পাঠক সমাজে অত্যন্ত জনপ্রিয়। আজকে সুইনো কবিতা টিউব বিথি চট্টোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে। আবার আমরা কবিতায় ফিরে যাই। কবিতা পাঠ করবেন কবি বিথি চট্টোপাধ্যায়। এবার রবীন্দ্র জীবনে নারী করেছিলাম, তার থেকে একটি কবিতা পড়ি। এই কবিতাটি যেন মৃণালিনী দেবী চিঠি লিখছেন রবীন্দ্রনাথকে, খুব অভিমান ভরে সেইভাবে লেখা। রবীন্দ্রনাথ তখন শিলাইদহে রয়েছেন। তিনি মৃণালিনী দেবী চিঠিটি লিখছেন। কবিতাটির নাম প্রাণাধিক ইস্যু। আমি এখন একাকী মাঝরাত, মাধুরীলতা ঘুমিয়ে আছে পাশে। তুমি এখন শিলাইদহে বোটে, নিবিড় চিঠি ইন্দিরার কাছে। তোমার বোটে জ্যোৎস্না ফটফটে, আমার কথা ভুলে যাবার মতো উপযুক্ত স্নিগ্ধ পটভূমি, জ্যোৎস্না রাত, আকাশ যথাযথ। এখন তুমি প্রেমিক, কবি চিঠি, এখন তুমি হারানো বৌঠান। বিবির কথায় আত্মহারা হও, ওকে পাঠাও নতুন লেখা গান। আমি তোমার আটপৌরে বউ, তোমাকে আমি সত্যি ভালোবাসি। আমার শরীর যখন তুমি নাও, যখন তোমার শোভন মধুর মাসি, বুঝতে পারি অন্য কাউকে ভাবছ। আমার বুকে কোমল রং সুখ, অথচ তুমি আমাকে দেখছো না। দিগন্তে কার গভীর স্মিত মুখ, এসব কথা তোমাকে বলবো না। আমার বলার ভাষাও ভালো নয়। রাগ রাগিনীর সুর চিনতে আজও আমার দারুণ ভুলভ্রান্তি হয়। আমি একটা বোকা গ্রাম্য মেয়ে, তোমার লেখা বুঝতে ভয় সারা। আমায় তোমার কি বা প্রয়োজন, রান্নাঘর আর শয্যাকক্ষ ছাড়া। প্রথম প্রথম তোমার ছন্দ ভুল শুধরে দিতেন নতুন বৌঠান। এখন যেমন বিবি তোমার লেখা অসামান্য সুরে বসিয়ে গান। আমি নীরব একাকী মাঝরাতে, আমার কোনো নিজস্ব সুর নেই। যে সুর দিয়ে তোমার ঘুম ভাঙে, তোমার সে ঘুম আমায় ছুতে নেই।
যেদিন তুমি পদ্মা থেকে ফেরো, বিবির মতো আঁট করে চুল বাঁধি, তবুও তুমি আবার চিঠি লেখো। শুনছো আমি লুকিয়ে একা কাঁদি। যেদিন তোমার অমন মুখে মেঘ, আমি সেদিন চোখে কাজল পরি। আত্মঘাতী বৌঠানের মতো পিঠের ওপর চুলটা মেলে ধরি। তবুও তুমি মেঘ হয়েই থাকো। আর কিভাবে কত নকল করি। যারা তোমায় মেঘ বানিয়ে দেয় তাদের মতো অধরা অপ্সরী আমি তো নই। এটাই আমার দোষ। আমার দুঃখে আভিজাত্য নেই। আমার অশ্রু লেখো না কোনো দিন। আমার ক্রোধেও রুচির ছাপ নেই। আমার কথা ফুরিয়ে এলো যেন। এসব কথা ফুরিয়ে যাওয়াই ভালো। তুমি এখন শিলাইদহে একা, ফুটছে প্রথম রূপোর মতো আলো। হয়ে গেছে বোধহয় 15 মিনিট। 15 মিনিট আমাকে বলেছিল তাপস যে 15 মিনিট বিথিদি কবিতা পড়ে দেবেন। আর পড়ার মনে হয় দরকার নেই। আরেকটি কবিতা পড়ছি, কাদম্বরী বৌঠানকে নিয়ে লেখা। এটাই শেষ কবিতা পড়ি আজকের মতো। কবিতাটির নাম অলৌকিক। এই কবিতাটি অলৌকিকভাবেই আমার কাছে এসেছিল। সে গল্প পরে একদিন হবে। অলৌকিক। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, আমি হতাম নতুন বৌঠান। সূর্যাস্ত জোড়াসাঁকোর ছাদে, বৈশাখী ঝড়, নতুন বাঁধা গান। তোমার তখন 23-24, তোমার গায়ে পিরান দুধ সাদা। সকালবেলা ভৈরবী সুর বাজে, বাঁধানো ঘাটে বজরাটিও বাঁধা। নদীর ঘাটে নুয়ে পড়েছে গাছ। জ্যোতি দাদাও ব্যস্ত যথারীতি। সারা দুপুর দুজনে মিলে ভাবি কবিতা লেখার নানান রীতিনীতি। সন্ধে নাগাদ লেখাও হয়ে যায়, তবুও কত গল্প বাকি থাকে। সেবার তুমি বিলেত যাবার পথে জাহাজ ডেকে মনে করতে কাকে। দেখতে দেখতে তোমার নাম হতো উদীয়মান নবীন কবি বলে। আমার মুঠি আলগা হয়ে আসে, তোমার জন্যে পাত্রী দেখা চলে। তুমি নতুন বন্ধু পেয়ে যাও, আমার তো আর কেউই তেমন নেই। গোপনে রাখা ঘুমের বড়ি নিয়ে হারিয়ে যায় আলোক বর্ষেই। সেই ঘটনার বছর দুয়েক বাদে তুমি আমার পরিত্যক্ত ঘরে এসে দেখতে ধুলো জমেছে কাছে। হঠাৎ হাওয়ায় বইয়ের পাতা ওড়ে। তুমি তখন মন্ত্রমুগ্ধ হয়ে বসে পড়তে পালঙ্কের কাছে, মৃদু ডাকতে, নতুন বৌঠান কোথায় তুমি। বারান্দার গাছে হাত বুলিয়ে জল ছিটিয়ে দিতে। আমি তখন আলোক বর্ষ দূরে, একা ঘুরছি আকাশ পথে পথে, শুধুই মেঘ, নবীন মেঘের সুরে। অথচ তুমি জোড়াসাঁকোর ঘরে বসে ভাবছো তোমার বৌঠান কোথায় আছে। সত্যি আছে নাকি ভেবে তোমার কলম খরসান। তুমি যদি রবীন্দ্রনাথ হতে, তাহলে এক কিংবদন্তি হতো। বাংলা ভাষা বাংলা কবিতায় আমি হতাম কাদম্বরীর মতো। নমস্কার, সবাই ভালো থাকবেন। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কবিতা শুনলেন তাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানেই শেষ করছি। তাপসকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকিস। আজকে এই পর্যন্তই। আজকে আমাদের অনুষ্ঠানে বিশেষ কবিমুখ ছিলেন বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় কবি বিথি চট্টোপাধ্যায়। আপনারা তার কবিতা পাঠ শুনলেন। আবার আগামী সপ্তাহে নতুন কবিকে সঙ্গে নিয়ে হাজির হব আপনাদের সামনে। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আজ দীপাবলি, সকলে আলোর উৎসবে থাকুন। আলোময় হোক আমাদের সকলের জীবন। ধন্যবাদ।